হাসি দিতে দিতে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে। নূরনাহার এবার ঘাবড়ে যান। তরুর অসুস্থ হওয়ার থেকেও বড় কথা, নুরুল ইসলাম তাকে কথা শোনাতে ছাড়বেন না। তরুকে ধরে ওর রুমে নিয়ে আসে। এদিকে তরুর শরীর একটু একটু করে খারাপ হতে থাকে। রাত্রেবেলা গা কাঁপিয়ে জ্বর আসে তরুর। নূরনাহারের আজ আর ঘুম আসে না। তিনি বসে থাকেন ভাতিজির মাথার কাছে। একটু চোখ লেগে আসছিল। এমন সময় তরুর ফুপি ফুপি বলা শুনে ঘুম ছুটে পালালো। জ্বরের ঘোরেই হাত দিয়ে ফুপির হাতটা ধরল। কি হলো মামুনি, কিছু বলবে? ফুপি একটা কথা রাখবে? হ্যাঁ বলবো, অবশ্যই রাখবো। চলো না আমরা সবাই মিলে গিয়ে মিথিলা আপুকে নিয়ে আসি। তুমি তাকে সরি বলবা, পারবা না? জ্বরের ঘোরে নাকি মানুষ আবোল তাবোল বকে। তবে তরু এসব কি বলছে? সন্তান অসুস্থ হলে মা যেমন পাশে বসে সারা রাত সেবা করে, তেমনি সারাটা রাত জেগে পাশে বসে সেবা করে গেছেন নূরনাহার। মাথায় জলপট্টি দিয়েছেন, স্যুপ করে এনে খাইয়েছেন। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক গলিয়ে তরুর চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তরুর। আড়ামোড়া ভেঙে উঠে বসতেই পাশে নূরনাহারকে দেখতে পেলেন। জলপট্টি দিয়ে খাটের পাশেই মাথা ঠেকিয়ে বসেছিলেন নূরনাহার। সেখানেই ঘুমিয়ে গিয়েছিলেন। অবাক হয় তরু, কত সরল দেখাচ্ছে মুখখানা। এই মুহূর্তে তরুর যেন সব অবিশ্বাস্য লাগছে। কাল মোহনার বলা নূরনাহারের সাথে এই নূরনাহারের যেন কোনো মিল নেই। ছোট থেকে ফুপুদের আসা যাওয়া একটু কম ছিল বাড়িতে, তবে যখন আসতো খুব আদর করতো তরুকে। অথচ কাল মোহনার ভাষায় তাকে অহংকারী বলা হলো। সব গোলমেলে লাগে তরুর। আবার মনে হয় হয়তো সেই অ্যাক্সিডেন্টের পরেই কিছুটা নরম হয়েছেন, কি জানি। কি ব্যাপার, এভাবে এক ধ্যানে তাকিয়ে কি দেখছো মামুনি? নূরনাহারের কণ্ঠ কানে যেতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায় তরু। এতক্ষণ ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গিয়েছিল। নূরনাহার নেমে দাঁড়ায় বেড ছেড়ে। এদিক ঘুরে এগিয়ে আসে তরুর সামনে। হাত রাখে তরুর কপালে। জ্বর আছে কিনা অনুমান করার চেষ্টা করে। জ্বর কমে গেছে অনেকটা। হাত ছেড়ে বাঁচলেন নূরনাহার। জবাবদিহি বিষয়টা তার মোটেই ভালো লাগে না। তোমার জ্বর তো কমে গেছে, কিছু খাবে? নুডলস করে দিই? আরে ব্যস্ত হইও না ফুপি, আর আমার ভার্সিটির অ্যাডমিশন ডেট কিন্তু সামনেই। আচ্ছা আমি দেখবো। এখন কিছু তো খাবে? সারা রাত জ্বর ছিল, এখন ক্লান্ত লাগছে নিশ্চয়। তুমি ফ্রেশ হও। তরু বেড থেকে নামতে না নামতেই কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। এই সকালে কে আসলো ফুপি? কি জানি, তুমি ফ্রেশ হও, আমি দেখছি। তরুকে সেখানে রেখেই বেরিয়ে যান তিনি। তবে তরুর কৌতূহল হয় জানার। তাই ফ্রেশ না হয়ে উপর থেকে উকি দেয় দেখার জন্য কে এসেছে। সেই মুহূর্তে সেখান থেকে তুরাগ যাচ্ছিল নিচের দিকে। তরুকে এইভাবে উকি ঝুঁকি দিতে দেখে জিজ্ঞেস করে, কি মিস তরুলতা, এভাবে উকিঝুঁকি দিয়ে কি দেখছেন? আমাদের বাসায় চুরি করার ধান্দা আছে নাকি? সকাল সকালেই মেজাজটা খারাপ করে দিল। আজ তো একটা খবিশ। তবে এই মুহূর্তে তার সাথে তর্ক করার মোটেও ইচ্ছে নেই তরুর, তাই বলল, নিচে কে এসছে দেখতে এসছি। ওহ, চলুন না আমিও দেখি। তারপর দুজনেই নিচের দিকে তাকাই দেখার জন্য। নিচে একটা মেয়ে এসেছে, মুখে মাস্ক পরা। তরু চিনতে পারে না। তখনই মাথায় একটা গাঁটটা মেরে তুরাগ বলে, আপনার সাথে বাদরামি করার জন্য আরেক বাদর চলে এসেছে। কি? বাদর নাম্বার 2। তুরফা? তরু আর কিছু না ভেবে ছুট লাগায় নিচের দিকে। পেছন থেকে চুলের বিনুনি টেনে ধরে তুরাগ। চুলে অনেক ব্যথা লাগে তরুর। এবার মেজাজটা বেশি খারাপ হয়। কি সমস্যা কি আপনার? আরে এমন হনুমানের মতো নিচে যাচ্ছেন কেন? মুখ তেল তেলে হয়ে গেছে, চোখে ময়লা, ওয়াক। যান ফ্রেশ হয়ে তারপর নিচে যাবে। মুখ থমথমে হয় তরুর। ঘুম থেকে উঠে খেয়াল করেনি চোখের দিকে। আর ঘুমলে মুখটা একটু তেলতেলে হয়ে যায়। এজন্য এভাবে ওয়াক করার কি আছে? কথাই বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই লোকের গার্লফ্রেন্ডকে আনার প্ল্যান করতেছে ও, আর এই লোক ওকে অপমান করার কোনো উপায় যেন ছাড়তে চায় না। সামনে এগিয়ে চুলের বিনুনি টেনে ছাড়িয়ে নিল তরু। এরপর পেছন ঘুরে নিজের রুমে ঢুকে তুরাগের মুখের উপর দরজা লাগিয়ে নিল। আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল তুরাগ। ও তো এভাবে বলেছিল তরুকে খেপানোর জন্য। তবে তরুর এইভাবে চুপচাপ চলে যাওয়াটা ঠিক লাগলো না তুরাগের।
তবে কি মেয়েটা কষ্ট পেল? যাই হোক, পরে দেখা যাবে না। নিচের দিকে পা বাড়ায় তুরাগ। আজ তাড়াতাড়ি বেরোবে। এদিকে নির্বাচন চলে এসেছে, পার্টি অফিসে যেতেই হবে আজকে, নয়তো কালাম ভাই ভীষণ ক্ষেপে যাবেন। আগে এখান থেকে তুরফার সাথে দেখা করেই বেরিয়ে যাবে তুরাগ। সিঁড়ি বেয়ে তুরাগকে নামতে দেখেই কথাটা জিজ্ঞেস করলো তুরফা। ও তো উপরে যাচ্ছিল তুরাগের সাথে দেখা করতে, মাঝপথে ভাইয়ের সাথে দেখা হওয়ায় আবার উল্টো ঘুরে ভাইয়ের সাথেই নিচে নেমে এলো। তুরাগ তুরফার কথার জবাব দিতে জানতে চাইলো। তাই সকাল সকাল কোত্থেকে টপকালি তুই? আমার এক্সাম শেষ, কালকেই শেষ হয়েছে। 5টা এক্সাম শেষ হয়েছে, বাসায় লাগেজ গোছানো ছিল, বাসায় গিয়ে ফাইলপত্র গুছিয়ে রেখে তখনই রওনা দিয়েছি নাইট কোচে ঢাকায়। আর এখন তোদের বাড়িতে টপকাইছি। এই বাসাটা মনে হয় তোর, না? অবশ্যই না, ভার্সিটি অ্যাডমিশনের পরই তো এটা পর হয়ে গেছে। ভার্সিটি শেষ করে শ্বশুর বাড়ি যাব, তোদের বাসায় আর থাকবো না। হুম, বুঝেছি। দাঁড়া, বাসায় এসে আম্মুকে বলছি। তোর যে নতুন বাড়িতে যাওয়ার ইচ্ছে সেটা জানাতে হবে না? ভাইয়া, আমার পার্টি অফিসে যেতে হবে, আসছি আমি। বাসায় আরেকটা বাঁদর আছে, চুল টেনে দিয়েছি বলে চটেছে বোধ হয়, দেখ গিয়ে। কি ভাইয়া? বাদরে বাদরে মাসতুতো ভাই, তাই না? যা তোর মাসতুতো ভাইকে খোঁজ। তুরাগ আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। তুরাগ বেরিয়ে যেতেই ফিক করে হেসে দিল তুরফা। তার ভাইয়ের যত কাজের চাপ থাক, যত সমস্যা থাক, তার সামনে কখনো তা প্রকাশ করে না। তার সাথে সর্বদা খুনসুটি করেন। ভালোই লাগে ভাইয়ের এই ভালোবাসা। কে এসেছে সেটা দেখা জরুরি। সোফা থেকে উঠে দাঁড়ায় তুরফা, পা টিপে টিপে কিচেনের সামনে যাই। ভেতরে আয়। এখনো কি বাচ্চা নাকি? পা টিপে টিপে হাঁটছিস কেন? ও ফাম্মু, তোমাকে দেখতে কে বলেছে? আচ্ছা, কে এসেছে আমাদের বাসায়? তরু এসেছে? কি? তুমি আগে বলবে না? ছোট পুতুল আমাদের বাসায় আসছে? ঢং বাদ দে, তরু এখন অনেক বড়, ভার্সিটি অ্যাডমিশন নিবেও। যাই হোক, আমি দেখে আসি। তুরফা উপরে এসে খুঁজে বের করলো তরুর রুম, কিন্তু ভেতর থেকে বন্ধ দেখে অবাক লাগলো তুরফার। দরজা বন্ধ করে আছে কেন? আজব। আস্তে আস্তে দরজায় ধাক্কা দেয় তুরফা। অল্প সময়ের ব্যবধানে দরজা খুলে দেয় তরু। সামনে তরুকে দেখে হালকা করে জড়িয়ে ধরে তুরফা। এতক্ষণের মন খারাপ যেন মুহূর্তেই ভালো হয়ে গেল তরুর। অনেকদিন পর দেখলাম পিচ্ছি, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। এতদিন পর দেখবা না, যাও আমাদের বাসায়। তা ঠিক, অনেকদিন যাওয়া হয় না, বুঝিসই তো, স্টাডি নিয়ে ব্যস্ত। বুঝি বুঝি, তোমরা বড়লোক মানুষ, গরিবের বাড়ি কেন যাবা? এই পাগলি, কি বলছিস তুই এসব? ঠিকই তো বলছি, আমাদের এই টাকা পয়সা তো আজ একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছে তোর ভাব। তরুর মুখে এসব শুনে চোখ বড় বড় হয়ে যায় তুরফার। তরু এসব কিভাবে জানলো? তরুকে জিজ্ঞেস করে। তুই কি মিঠির কথা বলছিস? আমি তুরাগ ভাইয়ের সাথে মিথিলা আপুর বাসায় গিয়েছিলাম। তুরফা বোঝে না কি হচ্ছে এখানে। ওর যে মিথিলার সাথে যোগাযোগ হয় না এমন নয়, ফোনে কথা হয়, সেই আগের ন্যায় বন্ধুত্বটাই রয়ে গেছে। তবে তুরাগকে সব ধরনের কথা এড়িয়ে যায় মিথিলা। তুরাগ ভাইয়া এখনো মিথিলার বাসায় যায়, এটা মিথিলা তুরফাকে কখনো বলেনি, তাই মনক্ষুণ্ণ হয় তুরফা। বেরিয়ে যায় তুরফা, সেখানেই দাঁড়িয়ে থাকে তরু। সবাই এভাবে এড়িয়ে যায় কেন? কাল রাতে জ্বর ছিল ঠিকই, তবে হুঁশে ছিল তরু। আর জ্বরের ঘরে কথা বলার অভ্যাস নেই তরুর। ইচ্ছে করেই ফুপিকে বলেছিল মিথিলা আপুকে এ বাসায় আনার জন্য, তবে তিনি এড়িয়ে গেছেন। এখন আবার তুরফাও ঘুমের কথা বলে চলে গেল। তাহলে কেউ কি চায় না মিথিলা ফিরে আসুক? এটার কারণ কি? আপু হাঁটতে পারে না এটা? তারা কি বোঝা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করতেছে? তারা যদি এমনটা ভেবেও থাকে তবে তা হতে দিবে না তরু। ভাইয়া, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা এখনই বের হব। মিঠিদের বাসায় যাব, জলদি আয়। কোনো ব্যস্ততা দেখাতে হবে না, তাড়াতাড়ি চলে আসবে। এই, তোরা কেন যাবি ও বাসায়? আমি গতকালই গিয়েছিলাম, আজ আবার কেন যাব? তোমাকে আসতে বলছি, আসো, আম্মুও যাবে। আর কোনো কথা না বলে লাইন কেটে দেয় তুরফা।
ফোন হাতে নিয়ে সেদিকে একধানে তাকিয়ে আছে তুরাগ। হচ্ছেটা কি এসব? কিছুই তো বুঝতেছে না। তুরাগকে এভাবে একধানে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো প্রান্ত। পেছন থেকে কাঁধে হাত রাখতেই সেদিকে ঘুরে তাকালো তুরাগ। প্রান্ত জানতে চাইলো, কি হয়েছে এভাবে অন্যমনস্ক হয়ে বসে আছিস যে? কি করব ভাবছি। কি ভাবছিস সেটা তো জানতে চাচ্ছি। আম্মু নাকি মিথিলাদের বাসায় যেতে চাচ্ছে আবার। কি? এভাবে চেঁচাস কেন? আশেপাশে দলের ছেলেপুলেরা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু কেমনে সম্ভব ভাই? তুইও যেখানে আমিও সেখানে, এখন কিভাবে বলবো বল? আমাকে বাসায় যেতে বলেছে, আমাকেও নাকি নিয়ে যাবে। তুই রাজি হয়েছিস? তার কি সময় দিয়েছে? বাসায় যেতে হবে বলে ফোন কেটে দিয়েছে। তাহলে তো তোর একবার বাসায় গিয়ে দেখা উচিত। এদিকে সামলাতে পারবি তো? একদম। আচ্ছা, কি ব্যাপার, সবাই তৈরি হয়ে বসে আছো যে? আর সবাই যাবেই বা কেন? আমাদের ভালো লাগছে তাই যাব। যদি যেতে চাস তাহলে গাড়ি বের কর, নয়তো ড্রাইভারকে নিয়ে আমরা একাই চলে যাব। অদ্ভুত, বললে কি জাত যাবে নাকি? মিথিলাকে দেখতে যাব। এইবার হয়েছে, এবার গাড়ি বের কর। নূরনাহার যেতে চেয়েছে, এখন তাকে বললেও সে কোনোভাবেই শুনবে না। তাই বাধ্য হয়ে তুরাগ চলে যায় গাড়ি বের করতে। ড্রাইভারকে নেয় না তুরাগ। তুরাগ নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। ফ্রন্ট সিটে বসে নূরনাহার, আর তরু আর তুরফা দুজন পেছনে। সবাই মিলে রওনা দিয়েছে মিথিলার বাড়ির উদ্দেশ্যে। আজ যে করেই হোক মিথিলাকে ঢাকা নিয়ে আসবে, সেটা নিয়ে আলোচনা করে তুরফা আর তরু। এ নিয়ে বেশ অনেক প্ল্যান করা হয়ে গেছে সকাল থেকে। সেখানে গিয়ে কি বলবে না বলবে সব ভাবা হয়ে গেছে। মিথিলার বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেয় মোহনা। তরু আর তুরফাকে দেখে মোহনার মুখে হাসি ফুটে ওঠে। ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলে, তুরফা আপু, কেমন আছো তুমি? কতদিন পর এলে আমাদেরকে দেখতে। তুরফা মোহনার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে নিজে একটা হাসি দিয়েই মোহনার গাল টেনে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই বল, তোরা কেমন আছিস? মোহনা হাসি মুখে জানায় তারাও ভালো আছে। তুরফার পাশে তরুকে দেখে বলে, আমিও কি পাগল, তোমাদেরকে দরজার সামনে দাঁড় করে কথা বলছি। এসো ভিতরে এসো। তরু আর তুরফা ভিতরে প্রবেশ করে। তাদের পেছনেই দাঁড়িয়েছিল নূরনাহার আর তুরাগ। নূরনাহারের মুখে নেমে এসেছিল অন্ধকার। এটা কিসের তা বুঝতে পারল না মোহনা। তবে মিষ্টি হেসে সালাম দিল মোহনা। তিনিও একটু মুচকি হাসি দিয়ে সালামের জবাব দিলেন। পুরো বিষয়টা তুরাগ ছিল নিশ্চুপ। মোহনাও আর তাকে ঘাটায়নি। তরু মোহনাকে জিজ্ঞেস করে, মিথিপুর রুমে যাব আমরা। হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। মোহনার কথায় সম্মতি জানিয়ে তরু আর তুরফা মিথিলার ঘরের দিকে যায়, আর মোহনা চলে যায় ওদের জন্য নাস্তা রেডি করতে। মিথিলার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তরু আর তুরফা। দরজা খোলার শব্দ পেয়ে মিথিলা দরজার দিকে তাকাই। তরু আর তুরফাকে দেখে মৃদু হাসে। তুরফা মিথিলার মাথার পাশে গিয়ে বসে, আর তরু আগের দিন যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে। মিথিলা বালিশে হেলান দিয়ে বসা ছিল। তুরফা এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নেয় মিথিলাকে। মিথিলার চোখ ছলছল হয়। এই তুরফা মেয়েটা বড্ড ভালোবাসে ওকে। মিথিলা এটা বুঝে পায় না যে ওর মেন্টালিটির মায়ের এরকম মিশুক একটা মেয়ে হতে পারে। মিথিলার চোখে পানি দেখে নিজ হাতে মুছিয়ে দেয় তুরফা। এই বিষয়গুলো দেখে লজ্জা পায় তরু। এই সকালবেলায় না কি ভুলটা বুঝেছিল তুরফাকেও। অথচ দেখো তুরফা আপু কত ভালোবাসে মিথি আপুকে। মিথিলার নজর যায় তরুর দিকে। তরুকে মাথা নিচু করে হাসতে দেখে মিথিলা জিজ্ঞেস করে, মিথিলার কথায় লজ্জা পায় তরু। আরে আপু, কি যে বলো না, কার কথা ভাববো আবার? খুব। তোমার মতো একটা মিষ্টি মেয়েকে মিস না করে পারা যায়? তবে আরও একটা আবদার নিয়ে আমরা এসেছি। আমি তো তোমার ছোট বোনের মতোই, তাই না? ছোট বোন হলে আবদার তুমি রাখতে না আপু? না, ইয়ে মানে এই তুরফা আপু, তুমি বলো না। আমি? ওদের দুজনকে এভাবে করতে দেখে ধমক দেয় মিথিলা। আপু, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। একদমে কথাগুলো বলে চোখ বন্ধ করে নেয় তরু। মিথিলা মাথা ঘুরিয়ে তুরফার দিকে তাকাই।
তুরফাও এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে। ঠিকই বলছে। দেখ বোন, আমার ভাইও এসেছে, আম্মু অনুতপ্ত, সে ক্ষমা চাইতে এসেছে, তুই তাকে ক্ষমা করে দিস। ক্ষমা মানুষের মহৎ গুণ। আমার আম্মু বলে বলছি না, তবে কেউ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। আর যদি তুই তাকে ফিরিয়ে দিস, তবে তার আর তোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেও তো অহংকার করেছিল, আর আজ তুই ক্ষমা না করে ইগো ধরে বসে থাকলে তোর আর তার মধ্যে পার্থক্য থাকবে না। কথাগুলো ভীষণভাবে কানে লাগে মিথিলার। আসলেই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে মিথিলা তো মনে মনে অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেটা করেছিল তার সন্তানের ভালো ভেবেই করেছিল। প্রতিটা মাই চাই তার ছেলের জন্য দেখে শুনে একটা লক্ষ্মী বউ আনতে। সেখানে যদি ছেলে তাকে সেই সুযোগটা না দেয়, তবে তার রাগ থাকতেই পারে, এটা স্বাভাবিক। সেই রাগ থেকেই হয়তো কথাগুলো বলেছিলেন তিনি। তবে অ্যাক্সিডেন্টটা ওর ভাগ্যে ছিল, এজন্যই হয়েছে। এই জন্য নূরনাহারকে দায়ী করাটা বোকামি। তাকে তো অনেক আগেই ক্ষমা করেছে। তবে তুরাগকে অ্যাভয়েড করার কারণ মিথিলা চাচ্ছিল তুরাগ যেন অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে। ও তুরাগের বোঝা হয়ে থাকতে চায়নি। তবে এখন সবাই যে সিচুয়েশনে ফেলেছে মিথিলাকে, হয়তো এখন অন্যরকম কিছু হয়েও যেতে পারে। তুরাগ আর নূরনাহার সামনে রুমে রাখা চেয়ারে বসলো। মোহনা ইতিমধ্যে চা নাস্তা দিয়ে গেছে সামনে। কিছু সময় পরে বাহির থেকে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন মিথিলার মা শাহানা। তাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন নূরনাহার। মুখে হাসি ফুটিয়ে সালাম দিলেন। নূরনাহারের এই নম্র ব্যবহার ভীষণ পছন্দ হলো শাহানার। তিনি সালামের জবাব দিয়ে বললেন, অনেক সময় অপেক্ষা করালাম আপা, আসলে বাইরে রান্নাঘরে রান্না বসিয়েছি, তাই আসতে দেরি হলো। সমস্যা নেই আপা, আজ আপনি বাড়িতে যে ডিউটি নেই। শরীরটা ভীষণ খারাপ লাগছে আপা, তাই আজ ছুটি নিয়েছি। মনটা কিছুটা খারাপ হলো নূরনাহারের। আসলে আজ মিথিলার বাবা বেঁচে থাকলে হয়তো শাহানাকে এত কষ্ট সহ্য করতে হতো না। নিয়তি যে কখন কার সাথে কি খেলা খেলে কেউ বলতে পারে না। বেশ অনুনয়ের সুরে শাহানার কাছে আবদারখানা পাতল নূরনাহার, কিন্তু প্রথম দফায় নাকচ করে দিল শাহানা। গরিব হতে পারেন, তবুও কারো দয়া নিয়ে বেঁচে থাকবেন না তিনি। প্রথম যখন মিথিলার বিয়ের কথা উঠেছিল, তখন রাজি ছিলেন শাহানা। মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেলে কতটা ভিন্ন ছিল। তবে তাদের পরিবার সহ সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করেছে নূরনাহার। এটা কি করে সম্ভব? নূরনাহার বেশ কয়েকবার ক্ষমা চাইলেন শাহানার কাছে। নূরনাহার বললেন তিনি মিথিলা মায়ের কাছেও ক্ষমা চাইবেন। নূরনাহারের এভাবে ভালো মানসিকতা থেকে ভালো লাগলো না শাহানার। তবে তিনি ঢাকায় যেতে নারাজ। তুরাগও অবাক চোখে তাকিয়ে আছে নূরনাহারের দিকে। তার মায়ের এই রূপ তো ভীষণ অচেনা ওর কাছে। তিনি সবসময় তার কঠিন বাঘিনী রূপেই থাকতেন। তবে আজ ভালো লাগছে তুরাগের। ডক্টর আবির, এভাবে আর কতদিন চলবে? আপনি এভাবে গা ঢাকা দিয়ে কেন রয়েছেন? এভাবে থাকলে তো সমস্ত কাজ বন্ধ হয়ে পড়ে থাকবে। স্যার, বোঝার চেষ্টা করুন, আমি চাইলেই আসতে পারছি না। আমাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হচ্ছে। বাড়ির চারপাশে পুলিশের টহল, চেম্বারের চারপাশে পুলিশের টহল। কি করব আমি? তাহলে তোমার বাবা বড়টা খাপটি মেরে আছে কেন? দেখো আবির, কোনো ভুলচুক করার চিন্তা ভুলেও করো না। বেঁচে ফিরতে পারবে না বলে দিলাম। এই রাস্তায় আসা যত কঠিন, এই পথ থেকে ফিরে আসা তার থেকেও বেশি কঠিন। যেহেতু একবার এসেই পড়েছো, তাহলে আর কোনো চালাকি করার চেষ্টা করো না। স্যার, আপনি কি বলছেন এসব? আমি কোনোদিনও আপনার সাথে বেইমানি করব না, আই প্রমিস। ও গ্রেট, তবে সাবধান, ভুলেও পুলিশের জেরার মুখে পড়ো না। পুলিশ তোমাকে সন্দেহ করতেছে, তার মানে নিশ্চয়ই তোমার বিরুদ্ধে কোনো ক্লু পেয়েছে। একটা পদক্ষেপেও যেন ভুল না হয়। স্যার, এই নুরুল ইসলাম কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছে। কেন আর কোন পুলিশ অফিসার নেই? তারা তো এত বাড়াবাড়ি করে না। শুনেছি এখন আবার ঢাকায় আসছে। তাহলে ওর পোস্টিংটা পাহাড়ি এলাকায় করার ব্যবস্থা করে। কি বলো আবির? ভালো সিদ্ধান্ত স্যার, তবে আমার মনে হয় আমাদের প্রথম অ্যাটাক ওর কলিজায় করা উচিত। কি বলছো আবির? স্যার, ওর মেয়েকে আমাদের ডেরায় নিয়ে আসি, তারপর অর্গানগুলো রেখে বডিটা ভাসিয়ে দিই। জিনিয়াস আবির, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে আমার।
আর একটা নিউজ আছে স্যার। বলো। নুরুল ইসলামের মেয়ে এখন আপনাদের চিরশত্রু কালাম মোল্লার ডান হাত তুরাক সাইয়েদের বাসায়। কি বলছো? ইয়েস স্যার। এক ডিলে সব পাখি খতম? কথা শেষ করে বিচ্ছিরিভাবে হাসতে হাসতে ফোন কেটে দিল ফোনের ওপর পাশে থাকা লোকটি। ফোন হাতে বসে আছে আবির আহমেদ। এক ঢিলে সব পাখি বলতে কি বুঝিয়েছে এটা বুঝলো না সে। সারাদিন নিরাবচ্ছন্ন হয়ে থাকা পরিবেশটা এখন মানুষের কোলাহলে হৈ হৈ করছে। তায়েব সাইয়েদি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর নুরনাহার একা বাসায় থাকতো। একা একা বোরিং হয়ে যেত। আর সেই বাসাটাই এখন কিনা মানুষের কোলাহলে পরিপূর্ণ, যেন পূর্ণ একটা ফ্যামিলি মনে হচ্ছে তাদের। মিথিলা এ বাসায় আসতে রাজি হওয়াতেই মূলত খুশির বন্যা নেমেছে। সব থেকে বেশি খুশি তো তুরাগ হয়েছে। যেভাবেই রাজি হোক না কেন, হয়েছে যে এই বেশি। দিন তার আপন গতিতে চলে যাচ্ছে। তুরফার ভার্সিটির ছুটি শেষ হওয়ায় তুরফাকে চলে যেতে হয়েছে। তুরাগ আবারও তার শখের প্রফেশনটাই একটু একটু করে জয়েন করার চেষ্টা করতেছে। এখন কারো ইনভাইটেশন ফিরায় না। কোনোখানে কনসার্ট হলে সেখানে অ্যাটেন্ড করে। বাসায় বসে সে লাইভ প্রোগ্রাম দেখে মিথিলা, তরু, এমনকি বাসার সবাই। তুরাগের গান সর্বদাই সবার পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল। সবার লাইফ মোটামুটি হাসি খুশি চলছিল। মোহনা আর তরু ব্যাচমেট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওদের সেম ভার্সিটিতে ভর্তি করে দিবে, যাতে দুজন সবসময় একসাথে থাকতে পারে। তরু আর মোহনার ফ্রেন্ডশিপটাও জমজমাট। সেদিন নুরনাহারের কথা মতো তুরাগ তরু আর মোহনাকে ভার্সিটিতে অ্যাডমিট করতে গিয়েছিলেন। সেখানে অবশ্য দুজনকে কাজিন বলেই পরিচয় দিয়ে এসেছে। প্রথম দিন তুরাগ নিজেই মোহনা আর তরুকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেছে। গেট থেকে দুজন আস্তে আস্তে ভেতরের দিকে পা বাড়াচ্ছে। তখন দূর থেকে ছেলেদের শীষ বাজানোর শব্দ কানে এলো। মোহনা খপ করে হাত চেপে ধরল তরুর। তরু যে ভয় পায়নি এমনটা নয়, তবুও স্ট্রং থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফার্স্ট ডে তো জার্গিং এর বহু কাহিনী শুনেছে। ভয় মূলত এখানেই, ওরা শীষ বাজানো ছেলেগুলোর দিকে পাত্তা না দিয়ে আবার পা বাড়ায় ক্লাসরুমের দিকে। তখনই দুটো ছেলে এসে হাত আড়াআড়ি করে দাঁড়ায় ওদের সামনে। মোহনা দুপা পিছিয়ে যায়। তখনও তরুর হাত ধরা। তরু আবার পেছন থেকে টেনে ওকে সামনে আনে, ফিসফিস করে বলে, ভয় পাস না এদের সামনে। এরপর তরু জানতে চাই, কি চাই? বাহ, প্রথম দিনে এত তেজ, ভালো লাগলো। তবে এত তেজ থাকা ভালো না মেয়েদের, বুঝলি? সেটা বলতে বাধ্য নই। ক্লাস শুরু হয়ে যাবে, সরুন সামনে থেকে। ভার্সিটি এসে সিনিয়রদের সাথে তিড়িং বিড়িং করো না মেয়ে, খুব বড় বিপদে পড়ে যাবে। ছেলেগুলোর ধমকানি শুনে ভয় পাচ্ছে মোহনা। ছেলেগুলো বলল ওদের ভাই নাকি ডাকছে তার ওইখানে। মোহনা বলে তরু চলে যায়, নয়তো ওরা যদি সিন ক্রিয়েট করে। মোহনার কথাই সামনের দিকে পা বাড়ালো তরু। একটা ছেলে বাইকের উপর বসে সানগ্লাসটা হাতে নিয়ে সেটা ঘোরাচ্ছে। দূর থেকে দেখেই কেমন অভদ্র টাইপ মনে হলো তরুর। আর একটু সামনে যেতেই চেহারা স্পষ্ট হলো। এই ছেলেকে তো চিনে তরু, একবার না বেশ কয়েকবার দেখেছে ওকে। এমনকি ওদের বিয়ের দিনও দেখেছে। এ তো ডক্টর আবির আহমেদের ছোট ভাই। একে দেখেই মাথার শিরা দপদপ করে জ্বলে ওঠে তরুর। এর ভাই যেমন খারাপ, এ ছেলেও তো বখাটে। এদের বাবার আসলে বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। একটা ছেলেকেও মানুষত্ব শেখাতে পারল না। পড়ালেখা শেখালে আর পাঠ্য বইয়ে মুখ গুজে থাকলে মানুষত্ব অর্জিত হয় না। এটা একটা আলাদা গুণ, যেগুলো মানুষ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শেখায়। অবশ্য এদের বাবা নিজেই তো অবৈধ পন্থায় উপার্জন করেন। এসব ভাবতে ভাবতেই সেই ছেলেগুলোর সামনে চলে আসে তরু আর মোহনা। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে সানগ্লাস ঘোরাতে থাকলেও তরুর দিকে চোখ পড়ায় তার সানগ্লাস ঘোরানো অফ হয়ে যায়। এক ধ্যানে তাকিয়ে থাকে ওর দিকে। তরুরা গিয়ে দাঁড়াতেই পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, এটা আদিব ভাই, সালাম দাও তাকে। মোহনা মিনমিন কণ্ঠে সালাম দেয়। আদিব সালামের জবাব না দিয়ে তরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি সালাম দিবেন না ভাবি? আদিবের মুখে ভাবি ডাক শুনে শরীর জ্বলে উঠল তরুর। এই ছেলে ওকে জ্বালানোর জন্যই ভাবি বলছে। আদিবের মুখে ভাবি ডাক শুনে পাশে দাঁড়ানো ছেলেগুলো চোখ বড় বড় করে তাকালো। তারা তো আর জানে না গ্রামে কি হয়েছিল। আমি কারোর ভাবি নই, কোনো খারাপ লোকের বউ হওয়ার ইচ্ছেও নেই আমার। উফ, ভাবি যে কি যে বলেন না, বিয়ে না করে এমনি এমনি
বেডে যাবেন নাকি? অবশ্যই আপনার তো আগেও এক্সপিরিয়েন্স আছে, এখন চাইলে আমাদেরও একটু সুযোগ দিতে পারেন। মেজাজ খারাপ হয় তরুর। এই ছেলেকে দূর থেকে দেখেই খারাপ মনে হয়েছিল তরুর, তবে ওর ধারণার থেকেও বেশি খারাপ এই ছেলে। জগিং এর বিষয়টা মানলেও এরকম একটা নোংরা প্রস্তাব সহ্য হলো না তরুর। মোহনার হাত থেকে হাত টেনে ছাড়িয়ে নিল। আদিবের সামনে গিয়ে গায়ের জোর দিয়ে এক চড় দিল। সাথে সাথে গালে হাত চলে গেল আদিবের। অন্য হাত দিয়ে কঞ্জি চেপে ধরল তরুর, দাঁতে দাঁত চেপে বলল, নিজের ইচ্ছায় যখন যাও তখন তো দোষ হয় না। গ্রাম থেকে সুবিধা হচ্ছিল না, তাই এখানে এসে দিচ্ছ। বুঝি না আমরা, তাই না? তোর এই তেজ তো আমি দেখে নিব, একদিন এর জন্য হলেও তোর আমার করব, দেখিস। হাত টানাটানি করে ছাড়াতে পারে না, কিন্তু মুখে থুতু ছিটাই তরু, আর বলে, তোর তো পরিবারের শিক্ষার অভাব আছে, আর বললি না আমি নিজ ইচ্ছে গেছি। ওগুলো তোর জানোয়ার ভয়ের এডিট করা ছিল। ছাড় বলতেছি। মুখে থুতু দেওয়ার সাথে সাথে হাত ছেড়ে দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল তরুকে। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল তরু। মোহনা দৌড়ে গিয়ে তুলল তরুকে। তরু আবার উঠে যাচ্ছিল আদিবকে আঘাত করার জন্য, কিন্তু মোহনা হাত টেনে নিয়ে আসে সেখান থেকে। আনলি কেন আমাকে? ওদের সাথে ঝামেলা করো না, দেখলি না ওরা খারাপ। তরু জোরে জোরে শ্বাস নেয়, রাগ কমানোর চেষ্টা করতেছে, নিজেকে উপরে উপরে যথেষ্ট স্ট্রং রাখার চেষ্টা করে তরু। তবুও একটা চাপা ক্ষোভ তাদের ওপর রয়ে গেছে, যাদের জন্য আজ আম্মুকে ছেড়ে এত দূরের একটা শহরে এসে থাকতে হচ্ছে। মোহনা তরুকে টেনে নিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে যায় এগোই। তরুকে আর মোহনাকে ঢুকতে দেখে কয়েকটা মেয়ে এগিয়ে আসে। কেউ নাম জিজ্ঞেস করতেছে, আবার কেউ বলতেছে, তোমার তো অনেক সাহস, তুমি ওই আদিবকে চর মেরেছ। জানো ও অনেক বাজে, বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, প্রচণ্ড উগ্র টাইপের, যাচ্ছে তাই করে, মারধর ওর নিত্যদিনের স্বভাব। ওর বিরুদ্ধে কেউ মুখ খুললেও তাকেও ও ছাড়ে না। এসব কথা এখন ভালো লাগছে না তরুর, তাই কথা ঘোরাতে ও সবার কাছে পরিচয় জানতে চাই। তরু আর মোহনার সাথে আরো 3টা মেয়ে ফ্রেন্ডশিপ হয়ে যায়, সাফা, ইভা আর সাহারা। তারা এক সাইড জুড়ে বসে। নিয়ম করে দুবার মিথিলার ঘরে গিয়ে মিথিলাকে দেখে আসে তুরাগ। যদিও মিথিলা বিরক্ত হয়, ও তুরাগকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে যে কিন্তু তুরাগ বেচারা, সে তো নাসুরবান্দা, সে বিয়ে করলে মিথিলাকেই করবে। ছেলের তেড়ামি স্বভাব সম্পর্কে এতদিন মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে তায়েব সাইদি আর নূর নাহারের। তাই এখন তারাও চান যাতে মিথিলার সাথে এই বিয়েটা হয়। মিথিলার মায়ের অবশ্য এতে আপত্তি নেই, তার সাথে কথা হয়েছে আগে। তুরাগদের সিটি কর্পোরেশনের নির্বাচনের ঝামেলা শেষ হবে, এরপরেই না হয় বিয়েটা হবে। এই কথাটা জানার পর তুরাগের সব থেকে কাছের বন্ধু প্রান্ত সেও বলেছিল, এটা তোর কেমন ডিসিশন তুরাগ? একটা পাছাড় মেয়েকে বিয়ে করে তুই কি করবি বল? তোর জীবনে তো সব আনন্দই তো মাটি। সেদিন তুরাগ রাগ না করে বরং প্রান্তর পেট চাপড়ে বলেছিল, শোন প্রান্ত, মানুষের মনের শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। এর থেকে বেশি চাই না আমি। মিথিলার সাথে থাকলে আমি মানসিক শান্তি পাই, সেটা আর কোথাও পাবো বল? তুরাগ এক কথার জবাবে সেদিন প্রান্ত উত্তর না দিয়ে শুধু একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। মনে মনে অনেক কিছু বলে, যা তুরাগের কান অব্দি আর আসে না। প্রান্ত চায় না তুরাগ শুনুক, মন যা চাইছে তাই করুক। কিছু সমস্যার কারণে নবীন বরণের ডেটটা কিছুটা পেছানো হয়েছিল, কিন্তু একদম অনুষ্ঠান করবে না এটা তো হয় না। তাই কর্তৃপক্ষ নবীন বরণের আয়োজন করে ক্লাস শুরুর 5 থেকে 6 দিন পরে এই কয়দিন 5 জনের মধ্যে একটা ভালো বন্ডিং ও সৃষ্টি হয়। ঠিক করে সবাই একরকম শাড়ি পরেই ওয়ারেন্টেশনে যাবে, যেই ভাবা সেই কাজ। পরদিন সবাইকে ওয়ারেন্টেশনের একরকম শাড়ি পরেই আসছে। অনুষ্ঠান তখন মাঝামাঝি পর্যায়ে, স্টেজে নৃত্য পরিবেশন চলতেছে। সে সময় সাফা বলে, তরু দোস্ত উঠ না, আমরা একটু ওইদিকে যাব, তোর জিজু আসবে ওখানে। দেখতে চেয়েছিলিস না তাকে? তরু মোহনাকে ডাকে। মোহনা বলে, না, এই গানটা আমার অনেক পছন্দের, এই নৃত্য মিস করা যাবে না, তুই যা। তরু তো বোকার মতো সাফার সাথে চলে যায়।
সাফা ওকে নিয়ে যেতে যেতে একদম ভার্সিটির পেছন সাইডে নিয়ে চলে আসে। তখন প্রায় দুপুর টাইম চলতেছে। এই তপ্ত রোদে সেদিকে তেমন একটা মানুষজন ছিল না, খুব নীরব পরিবেশ। ভার্সিটির পেছন সাইডটা আবার অনেক গাছপালাও রয়েছে, যার কারণে সেদিকটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন। তরু বলে, সাফা, আমরা ওদিকে কেন যাচ্ছি? ভাইয়া ওখানে যেতে বলছে। তরু বুঝে ওঠে না যে সামনে ওর জন্য কি অপেক্ষা করতেছে। ভার্সিটি থেকে অনেকটা দূরে আসার পর দেখতে পাই সেখানে একটা গাছের সাথে হেলান দিয়ে আদিব দাঁড়িয়ে আছে। তরুকে দেখে অমনি থপ করে ওর হাত চেপে ধরে। ভীষণ ব্যথা পায় তরু, চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম। তরু সাফার দিকে তাকাই, সাফা এক পা করে পিছিয়ে যাচ্ছে। তরুর চোখে চোখ পড়তেই কানে হাত দিয়ে সরি বোঝাই। চোখ দিয়ে পানি বেরিয়ে যায় তরুর। এজন্যই হয়তো কাউকে সহজে বিশ্বাস করতে হয় না, বন্ধু বানানোর সময়ও ভেবেচিন্তে বানাতে হয়। তরু এটা ভেবেই কান্না আসে যে একটা মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়েকে এভাবে বিপদে ঠেলে দিতে পারে। তরু উঠে আসার প্রায় মিনিট দুয়েকের মাঝেই নৃত্য শেষ হয়ে গিয়েছিল, তাই মোহনা উঠে তরুকে খুঁজতে আসছিল। ক্যাম্পাস না দেখে ক্যাম্পাসের পেছন সাইডে উকি দেয়। সেখানে দেখে সাফা একা একা ফিরে আসতেছে। মোহনা দৌড়ে সাফার কাছে যায়। মোহনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল সাফা। মোহনা জানতে চায় তরু কোথায়। সাফা উত্তর দেয়, আমি জানি না, খুঁজে নাও গিয়ে। মোহনা সাফার হাত চেপে ধরে শক্ত করে। বল বলছি, তরু কোথায়? আমি সত্যিই জানি না, ব্যথা লাগছে, ছাড়ো আমায়। তুই ওকে নিয়ে ভার্সিটির পিছন দিকে গিয়েছিস, তাহলে তুই একা কেন আসতেছিস? ভালোই ভালোই বল তরু কোথায়। যদি ওর কিছু হয় না, ভাইয়া তোকে জ্যান্ত কবর দিয়ে দিবে। কে তোমার ভাই? সময় নষ্ট না করে তরুকে খুঁজে যাও। সাফার হাত ছেড়ে দেয় মোহনা। ওরও মনে হয় শুধু শুধু এই মেয়েটা পেছনে সময় নষ্ট না করে দেখা উচিত তরু কোথায়। মোহনা ছুটে যায় ভার্সিটির পেছনের দিকে। ওর মনে হচ্ছে ওর কানে তরুর চিৎকার শুনতে পাচ্ছে। চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে। শব্দ শুনে সেদিকে দৌড়ে যায় মোহনা। যা ভেবেছিল তাই, তরু ঠিক বিপদে পড়েছে। তরুকে আগেই বলেছিল কারোর সাথে ঝামেলা না করতে। আদিবের এক হাত তরুর দুহাত শক্ত করে ধরে আছে, আর এক হাত কোমরে আঁকড়ে ধরে তরুকে কাছে টানার চেষ্টা করতেছে। তরুর ছটফটানিতে বারবার আদিবের থেকে দূরে সরে যাচ্ছে তরু। মোহনা পাশে পড়ে থাকা একটা লাঠি তুলে নেয়, পেছন থেকে গিয়ে জোরে আঘাত করে আদিবের মাথায়। প্রচণ্ড আঘাত লাগায় তরুর হাত ছেড়ে মাথায় হাত দেয় আদিব। এই সুযোগে মোহনা তরুর হাত ধরে আদিবের থেকে টেনে দূরে সরিয়ে আনে। ছিটকে নিচে পড়ে তরু। মোহনা আবার টেনে তোলে ওকে, ফিসফিস করে তরুর কানে বলে, এদিকে এই সময় কেউ আসবে না। এই জানোয়ারটার হাত থেকে বাঁচতে চাইলে আমার হাত ধরে দৌড় লাগা। বেশ কাজে লাগে কথাটি। এবার মোহনার হাত টেনেই তরু দৌড়াতে থাকে। একবারে ক্যাম্পাসের বাইরে চলে আসছে ওরা। হাঁটুতে ভর করে নিচে ঝুঁকে জোরে জোরে শ্বাস ফেলে দুজন। শ্বাস নেওয়ার গতি কমে আসলে মোহনা জিজ্ঞেস করে, এখন কি করবি? রিক্সা ডাক, বাসায় যাব। সন্ধ্যা ঘোর হয়ে রাতের অন্ধকার নেমে এসেছে, বেশ অনেক সময় হলো। সারাদিন দৌড়ে জাপের পর এখন একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। আগে তো আর বাসায় ফিরতো না, এখন সময় পেলেই বাসায় চলে আসে। তাই আজও চলে আসলো, কিন্তু বাহির থেকে দেখতে পেল পুরো বাড়ি অন্ধকার। শুধু কর্নারের দিকে 2টা রুমে বাতি জ্বলতেছে। এত তাড়াতাড়ি তো সবাই ঘুমিয়ে যাওয়ার কথা না। তাই অবাক হলো তুরাগ। দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখতে পেল মিথিলার রুমের বাতি জ্বলতেছে। আগে সেদিকেই পা বাড়ালো তুরাগ। বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করলো। ভেতর থেকে জবাব আসে, আমি ভেতরে আসলাম। ভেতরে ঢুকতে ঢুকতেই মিথিলাকে জিজ্ঞেস করে, হ্যাঁ এই মিথু, বাসা সবাই গেছে কোথায় বলতে পারো? হঠাৎ তরুর রুমে কেন? তরুর সাথে কথা থাকলে বলো, আমি ওকেই ডেকে দেই। কি হয়েছে, আবার অসুস্থ নাকি ও? কি হয়েছে খুলে বলো তো আমাকে। মিথিলার মুখ থেকে সবটা শুনে রাগে শরীর রি রি করে ওঠে।
মন চাই এখনই ওই ছেলের হাত ভেঙে গুঁড়া করে দিতে। কত বড় অসভ্য ছেলে! ভার্সিটিতে পড়ালেখা করতে আসে, আবার নিজের ভার্সিটির মেয়েদের সম্মানে হাত দেয়। কিছু একটা ভাবে তুরাগ। রাগে সামনে থাকা টি টেবিলে জোরে আঘাত করে। উঠে যায় মিথিলার পাশ থেকে। পাশের রুমের দরজা খোলাই ছিল। একবার উকি দেয় সেই রুমে। নূরনাহারের কোলের মধ্যে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে তরু। চোখ ফুলে গেছে কান্না করতে করতে। রুমের ভেতর আর ঢোকে না তুরাগ। বাসায় এসেছিল রেস্ট নিতে, তার হলো কই। মাথা গরম করে বেরিয়ে গেল বাসা থেকে। বাসা থেকে বের হতে হতে ফোন দিল প্রান্তকে। বলল দলের কিছু ছেলেপুলেদের একসাথে করতে, আর আদিবের ঠিকানা খুঁজে বের করতে। তুরাগের কণ্ঠ শুনে প্রান্ত বুঝতে পারলো বেশ রেগে আছে, তাই বলল, মাথা ঠান্ডা কর ভাই, কি হয়েছে বল। মাথা ঠান্ডা করার কথা শুনে জোরে ধমক দিল তুরাগ। বলল, আমার বাড়ির মেয়েদের সম্মানে হাত দিয়েছ ওই কুকুরের বাচ্চা, ওরে খুঁজে বের কর। প্রান্তের নিজেরও মেজাজ খারাপ হলো। তুরাগকে শান্ত করার চেষ্টা না করে দলের ছেলেদের খবর নিল। বন্ধুদের সাথে ক্যারাম খেলায় ব্যস্ত ছিল আদিব। হাসি ঠাট্টা করেছিল আর ক্যারাম খেলতেছিল। হঠাৎ করে কেউ একজন খুব জোরে ক্যারাম বোর্ডের মাঝ বরাবর আঘাত করে। মাঝখান থেকে ভেঙে যায় বোর্ড। আদিব ছাড়া বাকি তিনজন ভয়ে ভয়ে তাকায় কে আঘাত করলো দেখার জন্য। হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে কেউ একজন, কিন্তু মুখে মাস্ক পরা, তাই চিনতে পারলো না ওরা। ওরা সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ালো। কিন্তু ঘাড় তেড়া মানুষ কি কখনো সোজা হয়? যেমন আদিব। ও উঠে যায় মাস্ক পরা ব্যক্তিকে মারতে। আদিব গিয়ে পাঞ্জাবির কলার ধরে। সাথে সাথে এক বিকট চিৎকার দেয় আদিব। সেখানে থাকা বাকি তিনজন ভয়ে ভয়ে তাকায় দেখার জন্য যে কি হয়েছে। দেখে যে হাত চেপে ধরে বসে পড়েছে আদিব। ওদের আর বুঝতে বাকি নেই, যে হাত দিয়ে কলার ধরেছিল সে হাত ভেঙে গেছে। ওরা সামনে না আগিয়ে ভয়ে দৌড় লাগায় সেখান থেকে। কয়েক মুহূর্তের মাঝে ছোটখাটো একটা ধ্বংসজ্ঞ হয়ে যায় সেই রুমের ভেতর যেখানে বসে ক্যারাম খেলছিল আদিবরা। আদিবের অবস্থা খুবই ভয়ানক। নাক দিয়ে রক্ত ঝরছে, ঠোঁট কেটে গেছে, ভাঙা হাত নিয়ে ব্যথায় গগন বিদরে চিৎকার করছে। ধ্বংসযজ্ঞ চালিয়ে সবাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তুরাগ। আশেপাশে লোকজন জড়ো হয়েছে, তবে আদিবের কাছে এগোনোর সাহস কারও নেই। এতদিন এই এলাকায় যাচ্ছে তাই করে বেরিয়েছে ও। ওর যন্ত্রণায় অতিষ্ঠ ছিল মহল্লার মেয়েগুলো। আজ এর এমন পরিস্থিতি দেখে অনেকেই মনে মনে সন্তুষ্ট, তবুও নিজেদের স্বাভাবিক করে দাঁড়িয়ে আছে সেখানে। তুরাগরা বেরিয়ে যাওয়ার পর কয়েক মুহূর্তে পরে সেখানে একটা কালো রঙের গাড়ি এসে থামে। সেটা থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে ডক্টর আবির। তাড়াহুড়োয় কি করবে মাথায় আসে না। ভাইয়ের শরীর থেকে শার্ট খুলে সেটা দিয়ে ভাঙা হাত গলার সাথে ঝুলাই। ড্রাইভারের সহযোগিতায় গাড়িতে তোলে আদিবকে, ব্যাক সিটে শোয়াই। হসপিটালে নিয়ে আসে আদিবকে। যন্ত্রণায় জ্ঞান হারিয়েছে আদিব। হসপিটালে এনে রক্তগুলো মুছিয়ে দিতে হাত ব্যান্ডেজ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছে আদিবের। কেবিনের সামনে পায়চারি করতেছে আবির। অপেক্ষা ভাইয়ের জ্ঞান ফেরার। 3 দিন যাবৎ ভার্সিটি বন্ধ করে দিয়েছে তরু আর মোহনা। তরু এখনো ভয় পেয়ে আছে, সে কোনোভাবেই যাবে না ভার্সিটিতে। যদিও পরের দিন সকালেই নিউজে দেখেছে আদিবের অবস্থা, কিন্তু যারা মেরেছে সবাই হেলমেট পরা ছিল, তাই কারো চেহারা দেখা সম্ভব হয়নি। তবুও তরু শিওর এটা যে তুরাগ ভাই করেছে। তাকে কিছু জিজ্ঞেস করেনি তরু। এখন আদিব কয়েকদিন আরে ভার্সিটিতে আসতে পারবে না, তাই ভার্সিটিতে তো যাওয়াই যায়। তাও মন সায় দিচ্ছে না। সবাই অনেক বোঝানোর পরে রাজি হলো যাওয়ার জন্য। মিথিলা বারবার করে মোহনাকে বলে দিল তরুর হাত যেন না ছাড়ে। মিথিলা ওর ফোনটা মোহনাকে দিয়ে দিল, যেন যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারে। তুরাগ নিজেই ওদের নিয়ে বের হলো। একদম গেট অবধি পৌঁছে দিয়ে গেল। বলল ক্লাস শেষ হলে যেন ফোন দেয়, তাহলে আবার এসে নিয়ে যাবে। তরুরা ভার্সিটিতে পৌঁছানো মাত্রই কেউ একজন ফোন নিয়ে ডক্টর আবির আহমেদকে নিউজটা জানালো। তিনি ফোন বুঝিয়ে দিলেন কি কি করতে হবে। তিনি এতদিন অপেক্ষা করেছিলেন কবে বের হবে বাসা থেকে। বাসা থেকে তুলে আনা সম্ভব না, তারপর তাকে নিজেকেই তো পুলিশ অবজারভেশনে রাখছে, তাই খোলামেলাভাবে কিছু করা সম্ভব না।
তবে আজ এই মেয়ের শেষ দিন। অন্ধকার একটা রুমের মাঝ বরাবর কম পাওয়ারে একটা লাইট জ্বলতেছে, সেখানেই বসা তরু। তবে ও একা নয়, আরো 6 থেকে 7 জন মানুষ সেখানে আছে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সবাই জানে ওদের জীবনের অন্তিম সময় আসন্ন। সেই ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। ওরা যে একটা চক্রের ফাঁদে আটকা পড়ে আছে। একটা লোক এগিয়ে এলো তরুর দিকে, ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে, তাহলে তুমি কিভাবে এ প্রতারণার ফাঁদে পা দিলে? কি বলছেন? আর আপনাদের কেন এভাবে আটকে রেখেছে? সেকে তুমি এখনো বুঝছো না? কেন আটকে রেখেছে এভাবে তোমাকে? আমি বলছি। গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে চমকায় তরু, মাথা তুলে তাকায় সেদিকে। তবে এখানে আবিরকে কোনোভাবেই আশা করেনি। আবিরকে দেখে উঠে দাঁড়ায় তরু। ও, এটা তাহলে আপনি? কেন তুলে এনেছেন আমাকে? এক পা দুপা করে সামনের দিকে আগায় আবির। তরু এক পা করে পিছিয়ে যায়। এই মুহূর্তে আবির ঠিক কি চাচ্ছে তা কল্পনার বাহিরে তরুর। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তরু। এই 2টা মাসের মধ্যে জীবন পুরো এলোমেলো হয়ে গেছে ওর। এখন সামনে কি হতে যাচ্ছে তা বলা মুশকিল। আবির জোরে জোরে পা ফেলে ধরে ফেলে তরুকে। তরুর পেছনে হাত দিয়ে হিজাবের উপর থেকেই চুলের গোড়াসহ টেনে ধরে। তরুর মনে হচ্ছে চুলগুলো বুঝি সব ছিঁড়ে যাচ্ছে। তোর বাপ ভাই সবাই মিলে উঠে পড়ে আমার উপর লেগেছে। আমি শান্তিতে বিজনেস করছিলাম, ভালো লাগলো না তোর বাপের। আমার ভাইটার এত সুন্দর জীবনযাপন সহ্য হলো না তোর নাগরের। বিয়ে ভাঙতেই আবার এখানে নতুন নাগর জুটিয়েছিস। বাহ, ভালোই। কিন্তু এবার তোর কি হবে বলতো? আমার ভাইটা ওখানে ব্যথায় ছটফটাচ্ছে, আমি কেমনে সহ্য করি বলো? অন্যের সন্তান, ভাই, বোন যখন ব্যথায় ছটফটায় তখন তারা কিভাবে সহ্য করে বলতো? তুই নিজ হাতে এত এত নিষ্পাপ জীবন ধ্বংস করিস, তখন তো কষ্ট লাগে না? এখন নিজের ভাইয়ের বেলায় এত কিসের কষ্ট ক্রিমিনাল আবির আহমেদ? অন্ধকারের কারণে চেহারা ঠিক বুঝতে পারলো না, তবে এটা বুঝতে পারলো এখানে একজন দুজন নয়, বেশ অনেকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের এগিয়ে আসা পায়ের শব্দ এতটুকু বুঝতে পারলো এরা পুলিশ ফোর্স। তাদের শুয়ের আওয়াজ শুনে এটা স্পষ্ট। আপনারা এখানে? এখানে আসার জন্যই তো এত ড্রামা আবির আহমেদ। আপনি খুব চালাক মানুষ, খুব তাড়াতাড়ি রগ বদলে ফেলেন। আপনাকে ধরা এতটা সহজ কাজ ছিল না, তাই তো ফাঁদ পাততে হলো আপনার জন্য। আবিরের বুঝতে বাকি থাকে না যে তরুকে টোপ হিসেবে ব্যবহার করেছে এরা, কিন্তু এ অবধি পৌঁছালো কি করে সেটাই মাথায় আসছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বসে আছে তরু, ছাড়াছাড়ির কোনো নামই নেই। না খাওয়া দাওয়ার মন আছে, নিজেও খাচ্ছে না, মাকেও খেতে দিচ্ছে না। ফুফু ফুফা সবাইকে বেরিয়ে দিয়েছে, ও মাকে ছাড়বে না। সবাই জোজালো, না খেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু ওর বাবা বাসায় না আসা অবধি ও খাবে না। সেখানেই বসে যে ভয় পেয়েছে তার রেশ এখনো রয়ে গেছে। এমনিতে যথেষ্ট স্ট্রং, তবে এরকম রক্তারক্তি কাণ্ড এর আগে কখনো চোখের সামনে দেখেনি। ওর মা বাবারা জানতে চাইছে কি হয়েছে, তারও জবাব দিচ্ছে না। ভোর রাতের দিকে যখন নুরুল ইসলাম মেয়েকে বাসায় রেখে গেছেন, বলে গেছেন ওকে খেয়াল রাখতে। বাকি কথা তিনি বাসায় এসে বলবেন। তহমিনা বেগমকেও তিনি ফোন দিয়ে দিয়েছিলেন। সকাল হতে হতেই তিনিও হাজির হয়েছেন ননদের বাসায়। এর আগে কারোর সাথে কথা না বললেও মা আসতেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। সকাল গড়িয়ে দুপুর, এখনো সেভাবেই রয়েছে। নুরনাহার খাবার রেখে গেল, তহমিনা চেষ্টা করছেন মেয়েকে খাওয়ানোর, কিন্তু বারবার বলতেছে বাবা আসলে খাবো। এরপর আর জোর করেনি কেউ। দুপুর গড়িয়ে তখন বিকেল। সে সময় কলিং বেলের আওয়াজ কানে আসতেই দৌড়ে দরজা খুলতে যায় তরু। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণ নড়ছিল না ও, আর এখন দিব্যি দরজা খুলে চলে গেছে। দরজা খুলতেই নজরে এলো নুরুল ইসলাম। তরু ঘুরে ঘুরে বাবার চারপাশ থেকে দেখতে লাগলো, আবার বাবার ড্রেসগুলো টেনে টেনে দেখছিল। তহমিনা এসে টেনে মেয়েকে সরালেন। কি হলো কি তরু, পাগল হয়ে গেলে নাকি? আম্মু, আমি তো দেখছিলাম বাবা ঠিক আছে কিনা। ঠিক থাকবে না কেন? তার আবার কি হবে? আম্মু, আজ না বাবার চোখের সামনে আবির সুইসাইড করার চেষ্টা করেছিল। নিজের হাতে শিরা নিজে কেটে ফেলেছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল।
বাবা যখন হাত ধরতে গেছে অমনি বাবার দিকে ছুরি তাক করে বলেছিল তাকে কাছে আসলে ছুরি চালিয়ে দেবে। আমি তো ভয় পাচ্ছিলাম, এজন্যই তো দেখছি বাবা ঠিক আছে কিনা। কি হয়েছে কি একটু বলো তো? মেয়েটা সকাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে। ভেতরে চলো, সব বলতেছি। তরু আর মোহনা যখন ভার্সিটির বাইরে তুরাগের জন্য অপেক্ষা করতেছিল তখন মোহনার ফোনে একটা ফোন আসে। ফোনটার কেউ না, বরং তুরাগই করেছিল। ফোন করার পরে মোহনা সেই ফোন সহ ব্যাগটা তরুর হাতে দিয়ে আইসক্রিম খাবে বলে ভার্সিটি থেকে কিছুটা বাইরে চলে যায়। রাস্তার পাশে তরুকে দাঁড় করিয়ে রেখে অপোজিট সাইডে যায় আইসক্রিম আনার জন্য। তখন গাড়িতে বসে কেউ তরুর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে, যার প্রভাবে ক্ষণিক সময়ের জন্য হুঁশ হারা হয় ও। ল্যান্ডমাফিক আবিরের লোকেরা ওকে তুলে নিয়ে যায়, পেছনে তুরাগ ফলো করে তাদেরকে। যখন জ্ঞান ফেরে তখন এক প্রকার ধস্তাধস্তিতে ফোন সহ ব্যাগটা গাড়ির ভেতরেই পড়ে। যে ফোনটা তুরাগের সাথে কলে কানেক্টেড ছিল সেই ফোন ট্রেস করে আমরাও ফোর্স নিয়ে চলে যাই সেখানে। আমরা চারিদিক ঘেরাও করার পরেই আবির এর সামনে যাই। আবিরকে ধরার আগে ওর অন্যান্য গার্ডদের অ্যারেস্ট করি। যখন আবির এসব জানতে পারে ও চাচ্ছিল না পুলিশের হাতে ধরা দিতে। এসব ক্রিমিনালরা মূলত এরকমই হয়, নিজে মরে যাবে তবু গ্যাং লিডারের নাম প্রকাশ করবে না। আবিরও সেই প্রচেষ্টা চালিয়েছিল। ওর পকেটে ছিল নাইফ, যা দিয়ে নিজের হাতের শিরা নিজে কেটে ফেলার সুইসাইডের প্রচেষ্টা চালায়। তখন হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। তোমার আলগুসে মেয়ের সামনে এসব হয়েছিল, তুমি তো জানোই ও এসব রক্ত সহ্য করতে পারে না। এজন্যই ভয়ে এমন গুটিয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুরাগ ছিল সেখানে, ও কোলে তুলে তরুকে বের করেছিল সেখান থেকে। তুরাগের গাড়িতেই নিয়ে এসেছে ওকে। আমাকে আর দেখতে পাইনি বলে ও ভেবেছিল হয়তো আবির আমার ক্ষতি করেছে, এজন্যই ভয়ে ছিল। আসার পর এরকম চেক করছিল, তাও এই ভয়েই। তহমিনা বেগম আগলে নেন মেয়েকে, তারপর জানতে চাই আবির এখন কোথায়? জেলে নিশ্চয়ই। চিকিৎসাধীন আছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর বাকিরা জেলে। তবে ওদের গ্যাং লিডারকে এখনো ধরা যায়নি। কথার মাঝখানে নূরনাহার বললেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে নূর, তোর বউ মেয়ে এখনো না খেয়ে আছে, তোর সাথে খাবে বলে। তরুর কথায় সবাই মুখ ঘুরিয়ে ওর দিকে তাকাই। নুরুল ইসলাম উঠে আসে নিজের জায়গা থেকে, তরুর মাথায় হাত বুলিয়ে বলে, কেন খাবে না মামুনি? বাবা চলে এসেছি তো। ছি বাবা, তুমি নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে বাজি ধরতে পারলে যদি আজ আমার কিছু হয়ে যেত। তুরাগ তো তোমাদের পেছনে পেছনেই ছিল, ওর দলের লোকেরা ছিল ওর সাথে। ওই আবিরের বাচ্চা তোমার কিছুই করতে পারতো না বলো। বাবা তুমি কি আমারে বাচ্চা ভাবো? যা বলার তাই বিশ্বাস করব। রাগ করে না শোনা, আবিরকে আমরা বেশ অনেক দিন যাবৎ অবজারভেশনে রেখেছিলাম, কিন্তু ও ভীষণ ধূর্ত, নিজেকে সামলে চলেছে এতদিন। ওর ফোন কল ট্রেস করে তোমার বিষয়টা জানা গেছে, এই জন্যই তোমার মাধ্যমে ওকে ধরার চেষ্টা করেছি। যদি অনেক রিস্কি ছিল বিষয়টা, তবুও আমার মা তো অনেক ম্যাচিওর, রাগ করে না মা। তুমি কি চাও না দেশের একজন শত্রু ধ্বংস হোক? ও কত খারাপ লোক ছিল জানো, জীবন্ত মানুষকে অজ্ঞান করে তাদের শরীরের বিভিন্ন অর্গান কেটে নিত, সেগুলো বিদেশে বহুমূল্যে বিক্রি করত। একজন জীবন্ত মানুষ কিভাবে কষ্ট দিত, কত মানুষকে মেরেছে। ওকে না ধরলে তো এরকম আরো বহু মানুষ মারা যেত। তুমি কি সেটা চাও বলো? বাবা থামো, বুঝেছি আমি। তবে আমার কথা আছে এখানে। এবার সবার নজর পড়ে তহমিনার উপরে। নুরুল ইসলাম জিজ্ঞেস করে, তুমি আবার কি বলতে চাও? আমি আমার মেয়েকে এখানে আর এক মুহূর্তের জন্য রেখে যাব না। এখানে যেসব হচ্ছে, কোন দিন না জানি আমার মেয়েটাকে হারিয়ে ফেলি। আমি আর রিস্ক নিতে চাই না। নূরনাহার বলল, কিন্তু ভাবিমা যদি কিছু বলে? দেখেন আপা, এরকম অনেক সহ্য করেছি। এখন আপনাদের মায়ের জন্য আমি আমার মেয়েটাকে তো রিস্ক লাইফ দিতে পারি না। আপনার মা যদি রাজি না থাকে, প্রয়োজনে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো আমার মেয়েকে নিয়ে। কিন্তু ওর ভার্সিটি? এই পড়ালেখা করে এত কিছু, ওর পড়ার দরকার নেই। ভালো ভার্সিটিতে প্রয়োজনে ওকে ট্রান্সফার করে নিয়ে যাব। নুরুল ইসলাম স্ত্রীর পাশে বসলেন, শান্ত করার চেষ্টা করলেন স্ত্রীকে। এখন ক্ষেপে আছে, এই মুহূর্তে কিছু বলা মানে শুধু শুধু সংসারে ঝামেলা টেনে আনা। নারী জাতির রাগ ঘৃণা ভয়ঙ্কর জিনিস। তারা যখন ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আবার যদি ঘৃণা করে তখন একদম মন থেকে ঘৃণা করে। আর রেগে গেলে তো ভয়ঙ্কর কিছু করে ফেলার সামর্থ্য রাখে। নুরুল ইসলাম স্ত্রীকে বললেন,
আচ্ছা, তুমি তোমার মেয়েকে নিয়ে যেও, সমস্যা নেই। এখন খেতে চলো। আমি কাল সকালে বাসে চলে যাব। আচ্ছা বাবা, যেও। আমি নিজে গিয়ে তুলে দিয়ে আসবো। এখন চলো। টাকার লোভ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমাদের জীবনে চলার পথে টাকার দরকার আছে অবশ্যই, তবে সেটা অবৈধ পন্থায় নয়। লোভ মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দেয় না। যেমনটা হয়েছে আবিরের, তার বাবা আর তাদের সাথে থাকা লোকগুলোর। এখন তারা পুলিশের আঘাতগুলো মুখ বুজে সহ্য করতে রাজি, তবুও গ্যাং লিডারের নাম বলতে নারাজ। কারণ তার নাম প্রকাশ করলে হয়তো যে নাম প্রকাশ করবে তার জীবন পাখি খাসা ছাড়া হবে। এসব পথে আসলে যেমন অবৈধ পন্থায় বেশি টাকা উপার্জন করা যায়, তেমন জীবন থেকে সর্বদা ঝুঁকির মধ্যে। পুলিশ কনস্টেবলগুলো মেরে মেরে ক্লান্ত, তবুও এদের মুখ খোলার নাম নেই। সমস্যা নেই, রিমান্ডে নিলে ঠিকই মুখ খুলবে। কতদিন আর সহ্য করা যাবে এসব? অপরাধীদের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ এর নেই। মুখ খুললেও জীবন বিপন্ন হবে, আর না খুললেও রিমান্ডে নেওয়া হবে। যেসব মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে তাদেরকে নিজ নিজ গৃহে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের মানুষের সে কি খুশি, খুশি যেন উপচে পড়ছে। তরুর মায়ের সাথে বাড়িতে চলে এসেছে, বেশ কয়েকদিন হতে চলল, তবুও মনটা যেন ঢাকাতেই পড়ে আছে। বারবার সবার কথা মনে পড়ছে। মোহনার সাথে কথা হয় ফোনে, প্রতিদিন ক্লাসে কি পড়ায় সেসব বিষয়ও জেনে নেয়। নোটগুলোর পিক পাঠায় মোহনা, সেগুলো রেগুলার খাতায় তোলে। তরু জানে তুরাগ মিথিলাকে অনেক ভালোবাসে, তবুও অষ্টাদশী কন্যার প্রথমবারের মতো কারো জন্য মনে অনুভূতি সৃষ্টি হয়েছিল। তাকে এত সহজে ভোলা যায়? প্রথমবার মায়ের ইচ্ছেতে বিয়েতে রাজি হলেও তখন নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছিল। এবার কারো জন্য অনুভূতি জাগ্রত হলো, তা প্রকাশ পাবার আগেই মাটি চাপা দিতে হয়েছে। অনেক চিন্তা ভাবনার পর মনে মনে ঠিক করলো মোহনার থেকে জিজ্ঞেস করবে মিথিলা তুরাগ কেমন আছে। যেই ভাবা সেই কাজ। একদিন নোট নেওয়ার জন্য ফোন দিল, তখন জানতে চাই তুরাগের ব্যাপারে। আচ্ছা মোহনা, মিথিপু কেমন আছে? তুরাগ ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে? মোটামুটি, তবে ভাইয়া তো এখন ভীষণ ব্যস্ত, সময় দিতেই পারে না কাউকে। কেন, কিসের ব্যস্ত এত? আরে তুমি জানো না, ভাইয়াদের নির্বাচন এর আর মাত্র 12 দিন বাকি আছে। যদিও তারা নমিনেশন পায়নি, তবুও আমার মনে হচ্ছে তারাই জয়ী হবে। তরু এসব ব্যাপারে আর কথা বাড়ায় না, ও এসব বিষয়ে এত কিছু বোঝে না, তাই বলে জয়ী হলেই ভালো, এরপর তো বিয়ে খেতে চলে আসবো, কি বলো? ফোন রেখে দেয় তরু, তবে মন কেন যেন মানতে চাচ্ছে না। আর মাত্র 12 দিন বাকি, এরপর সে অন্য কারো হলেও কিছু করার নেই। কি বা করতে পারবে ও, যেখানে তুরাগের সবটা জুড়ে মিথিলার বাস। 12টা দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আর মাত্র একটা রাত বাকি আছে নির্বাচনের। কালাম মোল্লা তার নিজ বাড়িতেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু তুরাগ, প্রান্ত এরা দুজন মিলে তাকে নিষেধ করলেন ঝামেলা করতে। তিনি একা মানুষ, বিয়ে করেননি এখনো, মাও বেঁচে নেই, তাই সব ঝামেলা কে করবে? তুরাগের বাসায় কাজ করার জন্য অনেকজনই আছে। তুরাগ ওর মাকে 3 বেলা খাবার রান্না করতে বলল। 40-45 জনের খাবার তৈরি করা মুখের কথা নয়। সবাই সকাল থেকে খেটে খেটে ক্লান্ত প্রায়। এখানে দলের ছেলেপুলেরা আসছে, তাদের খাবার বেড়ে দিচ্ছে নূরনাহার আর মিথিলার মা। মোহনাও কিচেনে কিছু একটা করছে, সুফিয়া আবার রান্না বসিয়েছে। মিথিলা একা একা রুমে আছে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো, কিন্তু একা একা তো যেতে পারবে না। তাই কয়েকবার মা মা বলে ডাক দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মোহনাকে ডাকলো, সেও শুনল না। সাহস করলো একা একাই যাবে। খাটের পাশ থেকে হাত বাড়িয়ে হুইল চেয়ার টেনে আনলো। মোহনা বলতে গেলে সবসময় মিথিলার পাশে পাশে থাকে। মিথিলা তো একা একা হুইল চেয়ারে বসতে পারে না, কমোডেও তুলে বসিয়ে দিতে হয়। কিন্তু কতকাল আর অন্যের বোঝা হয়ে থাকতে মন চাই? একজন প্রতিবন্ধী মানুষের জীবন এতটাও সহজ নয়। একটা সময় পরিবার আর মানুষও বিরক্ত মনে করে, যদিও মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে বিরক্ত হয়। মিথিলার যে এমনটা হয়নি তা না,
মোহনা ওকে যথেষ্ট ভালোবাসলেও মাঝে মাঝে ডাকলে জোরে জোরে চিল্লিয়ে কথা বলে। মিথিলা বোঝে যে মোহনা বিরক্ত, কিন্তু তবুও নিরুপায় হয়ে ডাকতেই হয়। আজ কষ্ট করে একা একা যাওয়ার চেষ্টা করে, হাতে ভর দিয়ে খাট থেকে হুইল চেয়ারে বসে। অনেক কষ্টের পর সফলও হয়। যাওয়ার সময় যেতে পারে, কিন্তু বিপত্তি ঘটে বের হওয়ার সময়। এবার আর সফল হয় না। হুইল চেয়ার উঠে বসতে বসতে হুইল চেয়ার এক সাইডে বাঁকা হয়ে যায়, খুব জোরে টাইলসের উপরে পড়ে যায়। হুইল চেয়ার উল্টো গায়ের উপর পড়ে। নিচে পড়ার সময় হাত উল্টোভাবে পড়েছে, মনে হচ্ছে হাত ভেঙে গেছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারে না মিথিলা, গলা ফাটিয়ে চিৎকার দেয়। চিৎকার মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল। তুরা খেতে বসেছিল কেবল, খাবার ছেড়ে উঠে হাত না ধুয়েই দৌড় লাগায় দোতলার উদ্দেশ্যে। সবাই এলো, এক প্রকার দৌড়ে উপরে আসে, কিন্তু রুমে এসে দেখে মিথিলা রুমে নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? নুন্নাহার খেয়াল করে ওয়াশরুমের ডোর ভেতর থেকে লক করা, সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। অনেক ডাকার পরেও দরজা খুলতে পারে না মিথিলা। তুরাক সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে ভেঙে ফেলে দরজা। ভেতরে ঢুকে দেখে হুইল চেয়ারে মিথিলার গায়ের উপর পড়ে আছে। সেটাকে টেনে তুলে আগে দু হাতে পাজা কোলে তুলে নেয় তুরাগ। মিথিলার কান্না তখনও থামেনি। তায়েব সাহেবও তখন বাসায় ছিলেন। তিনি গিয়ে তাড়াতাড়ি করে গাড়ি বের করলেন। তুরাগ মিথিলাকে নিয়ে পেছনে বসলো। মিথিলার মা আর মোহনা গেল সাথে। নূরনাহার বাড়িতে সবটা সামলে পড়ে আসবেন, তাই তিনি আসেন না। রাত তখন বেশি হয়, সবগুলো টেস্ট তখন করতে পারেনি। ডাক্তারানো অনেকগুলো টেস্ট করিয়ে নিতে বলেছে। তায়েব সাইয়েদের অফিস খোলা রয়েছে, তার সেখানে যেতেই হবে। এখন হসপিটালে মিথিলাকে টেস্ট করানোর জন্য কে থাকবে? আজ নির্বাচন, তুরাককেও তো সেখানেই থাকতেই হবে। তায়েব সাহেব আদেশ করে গেল তুরাক যেন মিথিলাকে টেস্ট করানোর জন্য নিয়ে যায়। আজ যদি ও মিথিলাকে একা রেখে চলে যায়, তাহলে বিয়ে ক্যান্সেল। যদি বিপদের সময় পাশে থাকতে না পারে, তাহলে আর থাকার দরকার নেই। ঘরে ঢোকাও বন্ধ। এমনিতে এই রাজনীতিতে আশা নিয়ে বাপ ছেলের যুদ্ধ লেগেই আছে, এখন আবার পেয়েছে সুযোগ। তুরাক পড়ে যায় মহা মুশকিলে। নির্বাচন কেন্দ্র যেতে না পারলেও ঝামেলা, সেখানে কি হয় না হয় কে জানে। এই বাবাকে নিয়েও আর পারা গেল না। তায়েব সাহেব এরকম কথা ইচ্ছে করে বলছেন, কারণ তিনি হচ্ছেন শান্ত স্বভাবের মানুষ। কোন রকম ঝামেলায় তিনি জড়াতে চান না। তিনি চান তার ছেলেও যেন এসব থেকে দূরে থাকে। তার অবশ্য ছেলেকে তিনি কখনোই কথা শোনাতে পারেনি, নিজের ইচ্ছা মতোই করেছে। এই রাজনীতিতে যোগ দেওয়াটাই নিজের জেদের বশেই করা। তাই আজ সুযোগ বুঝে মিথিলাকে এর মধ্যে টেনেছেন। মিথিলার জন্য তার ছেলে কতটা পাগল এটা সবাই জানে, তাই তো এই ট্রিক্স খাটালেন। কাজেও লাগলো তার ট্রিক্স। তুরাক প্রান্তকে ফোন করে জানালো দুপুরের আগে ও আসতে পারবে না, ততক্ষণ যেন ওদিক সামলে রাখে। প্রান্ত প্রথমে জোর করছিল তুরাককে নেওয়ার জন্য। তুরাগের সাথে থাকা মানেই একটা ভরসা, কিন্তু যখন তুরাগ একবার বলেছে দুপুরের দিকে আসবে, তাহলে তখনই আসবে। একে জোর করে লাভ নেই। তুরাগ আসবে না শুনে কালাম মোল্লার মুখখানাও ফ্যাকাশে আকার ধারণ করলো। এই ছেলেটা তার পাশে থাকলে তার শক্তি মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। 12:30টার মতো বাজে। ল্যাব থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে বের হচ্ছে তুরাগ। এগুলো নূরনাহারের কাছে দিয়ে তুরাগ কেন্দ্রে যাবে। নূরনাহারের রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে ঔষধগুলো নিতে পারবে। এগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল তুরাগ। এমন সময় ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে। ফোন স্ক্রিনে প্রান্ত নামটা দেখে তখন জলজল করছে। কাল বিলম্ব না করে ফোন রিসিভ করে তুরাগ। অপর পাশ থেকে প্রান্তর হাঁপিয়ে যাওয়া কণ্ঠ, জোরে জোরে শ্বাস নেই। অনুমান করতে পারে বুকের মধ্যে মনে হচ্ছে কেউ ড্রাম পেটাচ্ছে। উপরওয়ালাকে স্মরণ করে তুরাগ, দোয়া করে যেন খারাপ কিছু না হয়। ততক্ষণেও ওপাশ থেকে প্রান্তর কোনো কথা শোনা যায় না। ঘাবড়ায় তুরাগ, আস্তে আস্তে ডাকে প্রান্তকে। প্রান্ত কিছু বলতে পারছে না, জোরে শ্বাস টানতে টানতে শুধু বলে, ভাই হসপিটালে থাকেন, আসতেছি, ওখানে ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এই প্রান্ত, প্রান্ত কথা বলছিস না কেন? কালাম ভাইয়ের মাথা কোপ লাগছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে ভাই। কেঁদে ফেলে প্রান্ত। হাত কাঁপতে থাকে তুরাগের। হাত থেকে ফোনটা পড়ে যায়। ও তো এরকম কিছুরই ভয় পাচ্ছিল।
ভয়টা তাহলে সত্যিই হলো? রাগে শরীর কাঁপতেছে এখন। আইন শৃঙ্খলা বাহিনীর এত কড়া পাহারা থাকার পরেও এরকম কিছু হতে পারে? কল্পনাতীত বিষয়। এরকম কাজ কে করতে পারে তা বুঝতে একটু সময় লাগে না তুরাগের? ফোনটা ফ্লোর থেকে তোলে। সুইচ অফ হয়ে গেছে। পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখে কিছু সময়। ফোন ওপেন হয়। রিসেন্ট কল লিস্ট থেকে প্রান্তর নাম্বারটা নিয়ে আবার ডায়াল করে সেই নাম্বারে। রিং হতে হতে কেটে যায় ফোন। আবারও ফোন দেয়। এবারও রিসিভ হয় না। মারামারি তাহলে গুরুতর হয়েছে। এবার কন্ট্যাক্ট লিস্ট থেকে ইমনের নাম্বার বের করে ডায়াল করে সেই নাম্বারে। রিং হওয়ায় কয়েক সেকেন্ডের মাথায় রিসিভ হয় ফোন। আর কোনো কথা বলেই সরাসরি জিজ্ঞেস করে, কে করেছে? ভাই শান্ত হন। আমি জানতে চাচ্ছি কে করেছে। পর পর 2 বার হয়েও খাইশ মেটেনি ওনার। যেই দেখেছে জনগণ এদিকে ঝুঁকেছে অমনি এখন গায়ে আঘাত করার প্ল্যান করেছে। ইমন তুরাগকে শান্ত হতে বলে। বোঝায় যে আগে কালাম মোল্লা ঠিক হোক, এরপর তিনি যা বলবেন তাই হবে। তুরাগ আর কিছু না বলে ফোন কেটে দেয়। রিপোর্টগুলো নিয়ে দৌড়ে মিথিলার কেবিনের দিকে যায়। নুরনাহারের হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নুরনাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি তুরাগকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাগ বলেছে এসে কথা বলবো, এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেল একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মারামারির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলো ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলায় কেন গেল না সেজন্য। ভোট এখনো চলতেছে, কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই সরি। আরে পাশে আয় বেটা, সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হবার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পরে যাব, দেখি কি না কি হয়। শান্ত হন ভাই, জনগণ আপনার পক্ষে আছে, চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করলো ভাই? একবার নাম বলেন, ওরে মাটির তলে পুইতা ফেলবো একেবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগও যে তাকে কম শ্রদ্ধা করে না এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বললেন, শান্ত হ ভাই, শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রাগচটা মানুষ নেতা হতে পারে না। ভাই কে করেছে আপনি শুধু নামটা বলেন। ওকে কিচ্ছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওর এত বড় সাহস কেমনে পাইলো ভাই? ওরে তো আমি ছাড়বো না। শান্ত হ। কে শুনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হন হন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আরেকটার উপরে উঠে গেছে, কিছুটা ফাটলও ধরেছে। ব্যান্ডেজ করে দিয়েছে তারা। এছাড়া আর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। তাই চাইলে আজকে বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডক্টর যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কষ্ট করে থেকে কি লাভ? এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নুরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল, তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নুরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকে নির্বাচন নিয়ে আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায়, সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখে স্পিড না কমিয়ে বরং আরো স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থেকে 5 জনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।